আমরা রিলেটিভিটির একটু বেসিক জিনিসপত্র নিয়ে একটু আলোচনা করব। খুব একটা কঠিন জিনিস নয়। তো যাই হোক, আগের বছর কিন্তু পরীক্ষার প্রশ্ন এসেছিল, এবছরও আসবে। রিলেটিভিটি বাদ দেওয়া যায়, দিতে পারবে না কেউ কোয়েশ্চেন থেকে। সো যাই হোক, প্রথম বক্তব্য হচ্ছে যে এটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটা কোত্থেকে কেমন করে এলো তার একটু সামান্য গল্প, কিছু বেসিক ফর্মুলাস, কিছু বেসিক আইডিয়াস। তো প্রথমে গ্যালিলিয়ান রিলেটিভিটি, যেটা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই আবার সেটা ভুলে যাই। তো এটা একদম বেসিক কনসেপ্ট যে যদি তোমার এই একটা রেফারেন্স ফ্রেম থাকে, ধরো এটা একটা রেফারেন্স ফ্রেম, তুমি এটা জানো যেটা ধরো এস ফ্রেম, আর এটা ধরো এস প্রাইম ফ্রেম, এটা আর একটা ফ্রেম, এটা উল্টো দিকে, এটা ধরো এদের এক্স ওয়াই জেড অ্যাক্সিস, বুঝতেই পারছো। তো তাহলে এস ফ্রেমে কোনো একটা, এটা এটা কোনো একটা পয়েন্ট, তো এস ফ্রেম থেকে এই পয়েন্টের একটা কোঅর্ডিনেট, এটার একটা রেডিয়াস ভেক্টর রয়েছে। আবার এই ফ্রেম থেকে মাপলে তার আরেকটা রেডিয়াস ভেক্টর রয়েছে। তো দুটো ফ্রেমের দুটো আলাদা রেডিয়াস ভেক্টর। এটাকে যদি আমি আর বলি, এটাকে যদি আমি আর প্রাইম বলি, তাহলে আর 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 প্রাইমের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে যদি দুটো এই ডিস্টেন্সটা, ধরো কি বলবো, এটা যদি এটা না, এটারও একটা ডিস্টেন্স হয়েছে, এটা যদি আমি ডি ভেক্টর বলি, তো তুমি বুঝতেই পারছো ভেক্টর অ্যাডিশনের ফলে এদের মধ্যে রিলেশনটা কি হয়, যে আর প্রাইম ইজ আর প্লাস ডি। খুব সিম্পল বক্তব্য। দুটো ফ্রেমের মধ্যে যে ডিস্টেন্স, এবং এইটাকে তুমি যদি ওয়ান ডিমেনশনালে ধরো, ওয়ান ডিতে সেটা তো খুবই সহজ, এক্স ড্যাশ এক্স প্লাস মাইনাস হোয়াট এভার, যেভাবে তুমি সেটাকে লিখবে, যেভাবে তুমি ভাববে ডিরেকশনগুলো। তো এটা যদি একটা কোঅর্ডিনেট হয় ওয়ান ডিমেনশনালে ভাবলে, তুমি ধরো একটাই অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস, আঁকার কোনো মানে নেই। এটা তোমার একটা পয়েন্ট, এটা তোমার আর একটা পয়েন্টের অ্যাক্সিস। এবার এইরকম একটা পয়েন্টের কোঅর্ডিনেট কত, এ দেখবে 20, এ দেখতে পারে -10। তো তুমি বলতে পারো যে এটাকে যদি প্রাইম কোঅর্ডিনেট বলি, মানে এখান থেকে এটা যদি এক্স বলি, এটা এস, এটা এস প্রাইম, তাহলে এক্স প্রাইম ইজ এক্স মাইনাস এই দুটো জায়গার মধ্যে যে ডিস্টেন্স, সেইটা, এটাকে যদি তুমি ডি বলো, ডি। মুভিং ফ্রেম যদি হয়, মুভিং ফ্রেমস, তাহলে অফকোর্স এক্স প্রাইম এক্স মাইনাস ভিটি, whereas এই ডিস্টেন্সটা মুভিং ফ্রেমের জন্য ডিস্টেন্স বিটুইন দ্য অরিজিনস ইজ ফাংশন অফ টাইম। অফকোর্স যদি মুভ করছে তাহলে তারা পরস্পরের কাছাকাছি দূরে যেদিকেই হোক যাচ্ছে, তো এটা আমরা ওই ডান দিকে চলে যাচ্ছে ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এটা খুব একটা কিছু সমস্যা না। এটা এটা রিলেটিভিটি নাথিং বাট রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট, অন্য কিছু নয়। কিন্তু সেখান থেকে যেটা অ্যাকচুয়ালি বুঝতে হবে যে দুটো ফ্রেম মোটেও, দুটো ফ্রেম থেকে তুমি মোটেও একই কোঅর্ডিনেট দেখো না, কোনো দিন দেখতেই পারো না, পসিবলই নয়। যাই হোক, তো আর একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমস। সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ইনার্শিয়াল ফ্রেমস মানে হচ্ছে যে ফ্রেমগুলো গ্যালিলিয়ান রিলেটিভিটি মেনে চলে এবং অফকোর্স নিউটনের লস অফ মোশন মেনে চলে। নিউটনস লস অফ মোশন ভ্যালিড, এবং নিউটনস ল অফ মোশন ভ্যালিড হতে গেলে করোলারি বা কনসিকুয়েন্স অনুযায়ী যে গ্যালিলিয়ান রিলেটিভিটি ভ্যালিড হতেই হবে।
এবার একটা প্রশ্ন, অন্য বিষয়ের একটা প্রশ্ন, ফরগেট অ্যাবাউট অল দিস থিংস, রিলেটিভিটি, গ্যালিলিয়ান রিলেটিভিটি, ইনার্শিয়াল ফ্রেম সব কিছু যদি ভুলেও যাও, তো এর পরের বক্তব্যটা কোত্থেকে আসে? ম্যাক্সওয়েল ইকুয়েশন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এইটা ভ্যালিড ইন হুইচ, মানে ওই নিউটনিয়ান ইনার্শিয়াল ফ্রেমের কনসেপ্টটা এখানেও স্বাভাবিকভাবেই লাগানোর চেষ্টা করা হবে, যে is valid in all, is same or invariant under Galilean transformation। স্বাভাবিক, নিউটনস লগুলো যদি গ্যালিলিয়ান রিলেটিভিটিতে ভ্যালিড হয়, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এর জন্য কি ভ্যালিড, মানে হচ্ছে যে ইজ all inertial frames, বানানটা ভুল করে দিই, আমি যে কোনো বানানই ভুল করতে পারি, frames produces same Maxwell equation। অ্যান্সার হচ্ছে নো, অ্যান্সারটা হচ্ছে নো, করে না। এটা একটা খুব মজাদার সমস্যা, মানে আইনস্টাইনের আগেই এই সমস্যাটা বোঝা গেছিল যে নিউটন লয়ের যে বেসিক কনস্ট্রাকশন, নিউটনস লয়ের যে বেসিক ফর্মুলেশন অফ ইনার্শিয়াল ফ্রেম, যে তুমি যেখানেই যাও তুমি দুটো ইনার্শিয়াল ফ্রেম থেকে নিউটনস লটা একই, নন ইনার্শিয়াল ফ্রেম হলে তাদের অ্যাক্সিলারেশন ইত্যাদিকে যোগ বিয়োগ করতে হয়, কিন্তু ম্যাক্সওয়েল ইকুয়েশনে দেখা যাচ্ছে যে না, সেটা হচ্ছে না, দুটো আলাদা ফ্রেম হয়ে গেলে যেন লগুলো অন্যরকম দেখাচ্ছে। তো এটা একটা সমস্যা। আর একটা অন্য সমস্যা ছিল, another problem, যে in which medium electromagnetic wave travels। electromagnetic wave, প্রথমে এটা বোঝা যায়নি, ইনিশিয়ালি যেটা ধরা হলো, it was thought that an ether medium is everywhere, but when Michelson, সেই মাইচেলসন ইন্টারফেরোমিটার যার নামে, মডলি এক্সপেরিমেন্টেড, কি এক্সপেরিমেন্ট করেছিলেন, যে measured the velocity of light, both parallel and perpendicular direction of earth motion, মেপেছিলেন। they measured same velocity, যে আর্থের মোশনের দিকে এবং তার পারপেন্ডিকুলারের দিকে সেম ভেলোসিটি অফ লাইট, এটার একটা গভীর সিগনিফিকেন্স রয়েছে, তারা সেম ভেলোসিটি অফ লাইট মেপেছিলেন। তো যাই হোক, তার মানে যখন মাইচেলসন মরলি এক্সপেরিমেন্ট করলেন, দিয়ে তারা অ্যাকচুয়ালি কি প্রুভ করলেন, তাহলে এই যে দেখলেন যে এই দিকে লাইটের ভেলোসিটি দুদিকেই সমান, that proved in existence বা in existence, কথাটা আমার গ্রামাটিক্যালি ভুল হয়ে যাচ্ছে, non existence
অফ ইথার, সেটা মেনে নিতে আরও কিছু বছর সময় লেগেছিল মানুষের। তো যাই হোক, তো মাইচেলসন মর্লির এক্সপেরিমেন্টেই অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে গেল যে ইথার নেই, ইথার মিডিয়াম বলে কিছু হতে পারে না। বেশ, তাহলে আইনস্টাইন সেইখান থেকে পস্টুলেট শুরু করলেন, এইসব কিছু দেখে শুনে, ওনার মতো করে কেউ ভাবতে পারেনি। পস্টুলেটস যে লজ অফ ফিজিক্স, খুব স্ট্রং পস্টুলেট, কিন্তু এটা আগেও জানা ছিল আমাদের, কিন্তু আরেকটু ভালো করে laws of physics are invariant, মানে সেম in all inertial frames, মানে শুধুমাত্র নিউটনস ল নয়, ম্যাক্সওয়েল ইকুয়েশন এটসেট্রা এটসেট্রা সবাই কিন্তু ইনার্শিয়াল, সমস্ত ইনার্শিয়াল ফ্রেমে ইনভ্যারিয়েন্ট হবে, সেম হবে। এবং ভেলোসিটি অফ লাইট, এটা যদিও 1 থেকেই আসছে, ভালো করে ভাবলেই হলো যে ভেলোসিটি অফ লাইট ইজ সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেমস। কিছু ভেলোসিটি অফ লাইটটাও যেহেতু লস অফ ফিজিক্স থেকেই আসছে, সো তাকেও সব জায়গায় সমান হতেই হবে। সো এটা খুব একটা আলাদা কিছু নয়, কিন্তু ওই আর কি আরও স্ট্রংলি বলতে হবে। তো তাহলে এটা যখন বলা হলো, বলা হয়ে তার মানে কি বোঝা গেল বলতো, যে তাহলে নিশ্চয়ই ম্যাক্সওয়েল আইনস্টাইন, ম্যাক্সওয়েল নিউটন, এই সবগুলোর মধ্যে কিছু একটা ডিস্টার্ব রয়েছে। ম্যাক্সওয়েলটা তাহলে হচ্ছে না কেন? তাহলে কে ঠিক, নিউটন না ম্যাক্সওয়েল? আইনস্টাইন একদম কড়া করে বললেন না, ম্যাক্সওয়েলটাই একদম ঠিক, নিউটনের মধ্যে সামান্য কিছু পরিবর্তন করতে হতে পারে। এই সামান্য কিছু পরিবর্তন করতে গিয়ে কনসেপচুয়ালি বহু কিছু পরিবর্তন হয়ে গেল। তো সেই সব এক্ষুনি আমাদের একদিনের মধ্যে জেনে ফেলা সম্ভব নয়। কি জানা সম্ভব? যেটা জানা সম্ভব সেটা হচ্ছে যে our concept of space and time changes after that. এই যে পস্টুলেট দুটো হলো, সেই পস্টুলেট দুটো হয়ে যাওয়ার পর আমাদের স্পেস টাইমের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেল। আমরা বুঝলাম যে লেংথ অ্যান্ড টাইম are not absolute concept. They are frame dependent. মানে আমি যে লেংথটা মাপবো, তুমি সেই লেংথটা নাও মাপতে পারো। দুটো ঘটনার মধ্যে আমি যে টাইম গ্যাপটা মাপবো, তুমি সেই একই টাইম গ্যাপটা নাও মাপতে পারো। এই টাইম জিনিসটাকে আগে বুঝতে হবে, টাইম জিনিসটা বোঝা খুব মুশকিল। তো যাই হোক, লেংথ মানে অফকোর্স দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। টাইম এখন থেকে আমরা অ্যাবসলিউট টাইম না মেপে টাইম গ্যাপ, তো আমরা এখানে ইভেন্টস বলে, ইভেন্টস মানে হচ্ছে ঘটনা। এই তুমি পাদলে, বেশ, তারপর তুমি পড়তে বসলে, আমি পাদলাম, আমি পড়তে বসলাম, এই দুটো ঘটনার মধ্যে যে টাইম গ্যাপ, সেটাই আমরা ডেল্টা টি বলে এ করব। এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এটা এখানে ঘটেছিল, এখানে এখানে ঘটেছিল। তো ইভেন্ট 1 একটা ঘটনা, সেটা কোথায় ঘটছে? it happened somewhere at some point of time, কোনো একটা সময়, সে তুমি সেই সময়টাকে একটু জাস্ট খেয়াল রাখলে। তো যাই হোক, সেটা আমাদের ঘড়ি ফড়ি আছে বলে খেয়াল রাখতে পারি, ঘড়ি না থাকলেও সেখান থেকে শুরু করে আমি ভাবতাম যে কিছুক্ষণ পরে, কিছুক্ষণটা মাপা যেত, এখান থেকে টাইমের ডিপ ফিলোসফিক্যাল কনসেপ্ট তৈরি হবে। তো সেটা আমার এখন ভাবার দরকার নেই। আর একটা ইভেন্ট 2, আর একটা ঘটনা, ইট হ্যাপেন্ড সামহোয়ার অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। এইবার এই দুটো ঘটনার কোনো একটা, এই প্রত্যেকটা ঘটনা, তাহলে যে কোনো একটা ঘটনা, এই জন্য তুমি পারলে তুমি পড়তে বসলে, দুটো ঘটনা। তো
ইভেন্ট 1 যেটা, তাহলে তার একটা এক্স কোঅর্ডিনেট এবং তার একটা টি কোঅর্ডিনেট। এক্স আর টিটাকে আমরা পাশাপাশি দিব কোঅর্ডিনেট বোঝানো যায় না, ঠিক আছে, কোন একটা সময় ঘটলো, কোন একটা টাইমে ঘটলো, তার একটা x1 আছে, তার একটা t1 আছে। এবার ধরো ইভেন্ট 2, তার একটা x2 আছে, তার একটা t2 রয়েছে, কোন একটা জায়গায় ঘটেছিল, কোন একটা টাইমে ঘটেছিল। এই ধরো তুমি ট্রেনের মধ্যে যাচ্ছিলে, তুমি ট্রেনের মধ্যে যেতে যেতে চিঠি লিখলে কোথাও থেকে, এখন আর চিঠি লেখে না, তো তুমি বলবে যে আমি ভুবনেশ্বরে বসে তোকে ভুবনেশ্বরে তোকে ফোন করেছিলাম, আর তুই যখন কল ব্যাক করছিস তখন বিশাখাপত্তনমে পৌঁছে গেছে। যাকে কল করেছো সে কোথাও যায়নি, সে ঘরেই সে আছে, সে ঘুমোচ্ছিল। তুমি ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম পৌঁছে গেছো। তো এই যে দুটো ঘটনা, তুমি কল করলে গার্লফ্রেন্ড কল ব্যাক করলো, দ্যাট টু ঘটনা গার্লফ্রেন্ডের রেসপেক্টে একই জায়গায় ঘটছে, তোমার রেসপেক্টে দুটো আলাদা জায়গায় ঘটছে, ভুবনেশ্বরে আর বিশাখাপত্তনমে। সো ঘটনার কোথায় ঘটছে সেইটা তো চেঞ্জ হয়ই হয়। তো যাই হোক, এবারে টাইম গ্যাপ বিটুইন টু ইভেন্টস, এইটা আমার খুব কাজে লাগবে। বিটুইন টু ইভেন্টস আমরা ডেল্টা টি, t2 মাইনাস t1। এবারে স্পেস গ্যাপ তুমি সেটাকে বলতে পারো। আমি কিছু কিছু জিনিস ডিফাইন করার চেষ্টা করছি, একটু তোমাদের কাছে পরিচিতি করার চেষ্টা করছি। ইভেন ডেল্টা এক্স মানে x2 মাইনাস x1, কোনো সমস্যা নেই। বেশ, এইবার এই আইনস্টাইন রিলেটিভিটির পস্টুলেট থেকে কিছু জিনিস জানা গেল, কিছু জিনিস বোঝা গেল। প্রপার টাইম বলে একটা জিনিস আমি ডিফাইন করলাম, যে টাইম গ্যাপ বিটুইন টু ইভেন্টস অফ কোর্স measured from the rest frame of the events। সে আবার কি কথা স্যার? রেস্ট ফ্রেমটা কি জিনিস? অফ দ্য ইভেন্টস, রেস্ট ফ্রেমটা মানে হচ্ছে যে ফ্রেমের থেকে ওই দুটো ঘটনাগুলো যেখানে যেটা ঘটছে তারা স্থির রয়েছে, গতিশীল নয়। মানে হচ্ছে দ্য ইভেন্টস ওয়ার নট মুভিং, স্ট্যাটিক। এই যে বললাম যে তুমি ফোন করেছো তোমার গার্লফ্রেন্ডকে, গার্লফ্রেন্ড ফোন ব্যাক করেছে তোমাকে, এটা কার প্রপার টাইমলি ভাবলে তোমার গার্লফ্রেন্ডের এটা প্রপার ফ্রেম, যে সে ওই দুটো ঘটনার সময় সে মুভ করছে না, তার কাছে একই জায়গায় ঘটছে। কিন্তু তুমি দেখছো তুমি ভুবনেশ্বরে আর তুমি বিশাখাপত্তনমে, সো ইউ আর নট প্রপারলি মেজারিং দ্য টাইম। স্ট্যাটিক ফ্রম আ পার্টিকুলার, যে কোনো দুটো ঘটনা কোনো একটা পার্টিকুলার ফ্রেম থেকে স্ট্যাটিক থাকবেই, ঠিক, ফ্রম আ পার্টিকুলার ফ্রেম। সেইটা হচ্ছে প্রপার টাইম। মানে এই যে গার্লফ্রেন্ড এখানে বসে আছে আর তুমি এখানে ট্রেনে যাচ্ছ, তো এইটা ধরো ভুবনেশ্বর, এইটা ধরো ভাইজ্যাক। তুমি এখান থেকে কল করেছো, তো এখান থেকে কল ব্যাক করেছে, ও কল রিসিভ করেছে আর কল ব্যাক করেছে, ও সেখানে একই জায়গায় বসে ঘুমাচ্ছে বা চেয়ারে বসে আছে। যাই হোক, চেয়ারটা দাঁড়িয়ে আছে চেয়ারের উপরে, এমন আঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি একটা আঁকা হয়েছে। তো ফোন ফোন করছে, তো যাই হোক, ও এখানে চেয়ারে বসে আছে। তো এইটা হচ্ছে এইটা প্রপার টাইম, তুমি মুভিং ফ্রেম। তো যাই হোক, তেমনি করে ইয়েও রয়েছে প্রপার লেংথ মাপারও, যে লেংথ যখন মাপছি আমি, যার লেংথটা মাপছি সেই বস্তুটা আমার রেসপেক্টে স্থির রয়েছে, এইটুকু এখানে যথেষ্ট। বেশ, তো কিছু কনসিকুয়েন্সেস পাওয়া গেল, যে টাইম গ্যাপ
বা টাইম ইন্টারভাল measured from another frame which is not a proper frame which is not proper frame বা মুভিং, সে কিন্তু মুভ করে যাচ্ছে। আমি ভাষাগুলো একটু অন্যরকম করে তোমার কাছে শোনাবে হয়তো, কিন্তু আমি যেভাবে বলছি সেটাই প্রপার আর কি, সেটাই মোস্ট মডার্ন ওয়ে অফ টিচিং এক্ষেত্রে, মোস্ট মডার্ন কনসেপ্ট টু ডিফাইন। তো যেটা কিনা মুভিং উইথ রেসপেক্ট টু, রিলেটিভিটিতে অ্যাবসলিউটলি স্থির বা মুভিং বলে কিছু হয় না, তোমাকে ডিফাইন করতে হয়। সো আই এম ডিফাইনিং ইন দ্যাট ওয়ে। মুভিং ফ্রেম, স্থির ফ্রেম, স্ট্যাটিক ফ্রেম, কে স্থির কে স্ট্যাটিক, যে স্ট্যাটিক তার রেসপেক্টে ও, যাকে তুমি গতিশীল ভাবছো সে তার রেসপেক্টে সে নিজেই ঠিক, নিজেই স্থির, তো ওরকম কিছু নয়। তো দুটো ঘটনা ঘটছে, তার মধ্যে টাইম গ্যাপ মাপছো, একটা প্রপার ফ্রেম থেকে মাপছো আর একটা ইমপ্রপার ফ্রেম থেকে মাপছো, যে কিনা মুভিং উইথ রেসপেক্ট টু প্রপার ফ্রেম আর রিলেটেড বাই একটু অন্যরকম করে বলছি, কিন্তু তুমি ইয়েটা পারবে, স্যার তুমি ঠিকই করতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই কোয়েশ্চেনগুলো। তো যাই হোক, তো এটা কিভাবে রিলেটেড স্যার? এটা এইভাবে রিলেটেড যে খুব একটা কঠিন কিছু নয়, যে টি সমান গামা ইন্টু, সরি এই 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 যেটাতে মাপছে গামা বলে একটা কিছু, আর প্রপার টাই, গামা মানে কিছুই না, 1 - 1 - v²/c², v is relative velocity between the frames। তাহলে এখন কে টি মাপছে আর কে টিপি মাপছে তার উপরে এই রিলেশনটা ডিপেন্ড করছে। মানে তুমি বলতে পারো যে স্যার আমার কাছে এরকম একটা ফ্রেম রয়েছে, এইখানে একটা ঘটনা ঘটলো, দুটো ঘটনা ঘটলো, এই জায়গাটাতে কিছু একটা ঘটলো, এবার এখানে টি দেওয়াটা এবারে টি ইন অ্যাবসলিউট সেন্স বলা ঠিক নয়, তো আই গেট ইট অ্যাজ ডেল্টা টি, দুটো ঘটনার মধ্যে টাইম গ্যাপ, এই এখানে কোনো দুটো ঘটনা ঘটলো, তুমি আর একটা লোক সে এর রেসপেক্টে ধরো ভি ভেলোসিটিতে এগোচ্ছ, এটাকে এস ফ্রেম, এটাকে এস প্রাইম ফ্রেম বলো, এখানে দুটো ঘটনা, এখানে ঘড়ির মধ্যে টিক টক টিক টক টিক টক হচ্ছে, তো এই টিকটক 3বার টিকটক, এটা একটা ঘটনা, এটা দুটো ঘটনা, প্রথম টিক আর লাস্টের 3 নম্বর বার হওয়ার পরে টক, মানে মানে ধরো ঘড়ির কাঁটা এখান থেকে বেঁকে এখানে চলে, তো এই দুটো এটা একটা ঘটনাই তো নাকি, বোঝাতে পারলাম? যে ধরো এ একটা টাইম মাপলো, এর একটা ঘটনা ঘটলো, একটা ঘড়ি ছিল, ঘড়ির কাঁটাটা এখান থেকে সরে এখানে চলে, ধরো 10 সেকেন্ড এলো কি 10 মিনিট এলো, এর কাছেও একটা ঘড়ি আছে, এও ওই দুটো ঘটনাটাকে মাপবে, ওর কাছে এটা কিছু একটা আছে। তো এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেইটা বলছি যে এইটা ডেল্টা টিপি, ঘড়িটা এবারে এর এখানের ঘড়ি আর ওর ওখানের ঘড়ি দুটোতেও কিন্তু মাপছে না, ও যেটা মাপার বলার চেষ্টা করছি, আমি এখানে ঘড়িটা এঁকে অ্যাকচুয়ালি ভুল করেছি, যে হি ইজ মেজারিং টাইম, দুটো ঘটনা, ধরো ঘড়ি 10 মিনিট এগোলো, এই লোকটা হি ইজ মেজারিং টাইম গ্যাপ between same events। এক্ষেত্রে ওই এস ফ্রেমে চুপ করে বসে থাকা ঘড়িটার টাইম অন্য ঘটনাও ঘটতে পারে। স্যার খুব জটিল হয়ে যাচ্ছে,
জানি আমি, কিন্তু কি করব বলো তো, একদম পাতি করে বলে দিলেও তো পারি না কোনো যে বল, যেটা আমি যতটুকু বুঝি ততটুকুই বোঝানোর চেষ্টা করি। যে এখানে ঘড়িতে 10 মিনিট মাপছে, এ ওই টাইমটাকে কতক্ষণ মাপবে, এ ওই টাইমটাকেই গামা ইন্টু টিপি মাপবে। তো এইটা প্রপার টাইম, আর এইটা হচ্ছে গামা টিপি। মুখস্থ করার কিছু নেই, বোঝার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এক্সাম্পল সহ তোমরা টুকটাক ফুটখাট করে বুঝবে। তো যাই হোক, ধরো এরকম একটা কোয়েশ্চেন যদি তোমাকে দিই, খুব ইজি কোয়েশ্চেন, তবে আমি জানি না এখান থেকে কপি পেস্ট মারতে গেলে এটা তো ঘাঁটবেই। তো যাই হোক, টেক্সট বক্স একটা করি এবং এখানে এটা কালারটা বদলালেই আপাতত চলবে। Which is the time period of a pendulum is measured to be 3 seconds in the reference frame of the pendulum. মানে এখানে একটা পেন্ডুলাম দুলছে, তার টাইম পিরিয়ড দুলছে। এইবার তুমি এটা একটা ফ্রেম, এস ফ্রেম, স্ট্রেট লাইন হচ্ছে, এই রেফারেন্স ফ্রেমটাতে পেন্ডুলাম স্থির হয়ে আছে। এস ফ্রেম, হিয়ার পেন্ডুলাম ইজ স্ট্যাটিক। তাহলে তার টাইম পিরিয়ড মানে একবার এখান থেকে এখানে গেল, একবার এখান থেকে এখানে এলো, তো ওয়ান পিরিয়ড ইজ মেজার্ড 3 সেকেন্ড। আর একটা ফ্রেম যে কিনা এস প্রাইম ফ্রেম, যে কিনা এটার রেসপেক্টে এগোচ্ছে, এই এস আর এস প্রাইমের মধ্যে একটা পার্থক্য রয়েছে, মানে স্বভাবে যে এগোচ্ছে এটা 0.96 সি ভেলোসিটিতে এগোচ্ছে। তো যাই হোক, তাহলে এও ওই পেন্ডুলাম, এর এখানে কিন্তু পেন্ডুলাম নেই, দেয়ার ইজ নো পেন্ডুলাম হিয়ার, হি ইজ মেজারিং সেম পেন্ডুলাম। এই পেন্ডুলামটা থেকে তুমি টাইম কনসেপ্টটা আরো ভালো করে বুঝবে। মেজারিং টাইম পিরিয়ড, এও মেজার করছে ওই পেন্ডুলামটারই টাইম পিরিয়ড, পেন্ডুলাম মেজার করছে। তাহলে এইটা, এই 3 সেকেন্ড, এইটা হচ্ছে প্রপার টাইম। কেন 3 সেকেন্ড দুটো ঘটনা, পেন্ডুলামটা এখান থেকে গিয়ে ওখানে ফেরত এলো, মানে একটা পূর্ণ পাক খেলো, একবার নিজের অবস্থা থেকে আবার সেই অবস্থায় ফেরত এলো। এই ঘটনাটার মধ্যে টাইম গ্যাপ 3 সেকেন্ড, মেজার বাই পেন্ডুলামের ঘাড়ের উপরে বসে তুই মেজার করছিস 3 সেকেন্ড স্ট্যাটিক। এ আর এক বন্ধু দৌড়াচ্ছে, সেই দৌড়াতে দৌড়াতে ওই পেন্ডুলামের টাইম পিরিয়ডটাকে মাপার চেষ্টা করছে। দ্যাট টি অ্যাজ মেজার ফ্রম দিস ফ্রেম ইজ গামা টিপি। এবার গামা মানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু টিপি। এবার টিপি বসিয়ে দেবে 3 সেকেন্ড, এটা মেজার করে নেবে 1 মাইনাস 0.96 স্কোয়ার, দিয়ে তুমি ক্যালকুলেশনটাকে কমপ্লিট করো। এই হচ্ছে মেন ব্যাপার, বুঝলে? এইভাবে ছোটখাটো 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 উদাহরণের মাধ্যমে আমাদেরকে দুই একটা ব্যাপার শিখতে হবে। তো যাই হোক, হ্যাঁ, ছোট্টখাট্টো অনেক 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 ইয়ে চলবে অঙ্ক ছোটখাটো। তো যাই হোক, আমি একটা লেন্থের কথা বলি, টাইম ডায়ালেশন, এটাকে জেনারেলি বলা হয় টাইম ডায়ালেশন, টাইম চেঞ্জেস। তুমি এটা বুঝে নিলে আশা করি এর পরের অঙ্কটা করতে পারবে। দুটো একটা ছোটখাটো অঙ্ক দিতে পারে, দু একটা ছোটখাটো কনসেপচুয়াল কোয়েশ্চেন করতে পারে, উইল সি। আমরা টেস্টে কোয়েশ্চেন দেবো, আমরা ফুল সিলেবাস মক টেস্টেও কোয়েশ্চেন রিলেটিভিটি থেকে দিয়েছি, আবার দেবো। একটু সেটা নিয়ে মাথা ঘামালেই বুঝে যাবে। আমার এই ভিডিও দেখে সবাই বিরাট কিছু বুঝে ফেলবে, আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। কিন্তু এটা একবার দেখে নিয়ে তারপরে কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করলে হয়তো কিছুটা সুবিধা হতেও পারে। তো যাই হোক, লেংথ কন্ট্রাকশন, প্রপার লেংথ অফ কোর্স, এটা বুঝতে হবে যে লেংথ অফ an object measured from a frame
যে বললাম টাইম ইন এ ফ্রেম মেজার্ড ইন এ ফ্রেম ফ্রম আ ফ্রেম, ইন এ ফ্রেম তাই ভালো। এই একসঙ্গে এই ব্যাটা লেগে গেছে দেখো। মেজার ইন এ ফ্রেম where the object is static. টাইম গ্যাপও তাই, যে এমন একটা ফ্রেম থেকে আমি মাপছি যে ফ্রেমে অবজেক্ট আবার যে দুটো ঘটনা ঘটছে সেই ঘটনাটা স্ট্যাটিক, তারা আর পালিয়ে যাচ্ছে না, দুটো ঘটনা সাই সাই করে পালিয়ে যাচ্ছে না। পেন্ডুলামের মধ্যে টিকটক হচ্ছে, সেটা পেন্ডুলামটা দাঁড়িয়ে রয়েছে, সেখানেই আমি টিকটকটা মেজার করছি। তো যাই হোক, এখানে লেংথ অফ অ্যান অবজেক্ট মেজার্ড ইন এ ফ্রেম যেখানে দ্য অবজেক্ট স্থির রয়েছে, স্ট্যাটিক। বেশ, তো তাহলে ধরো তুমি এরকম একটা ডান্ডা তোমার কাছে রয়েছে, তুমি ডান্ডার ঘাড়ের উপরে চেপে রয়েছো, তুমি ডান্ডাটার লেংথ মেজার করছো, দিস ইজ L0 বা LP, প্রপার লেংথ। এবার আর একটা বন্ধু সে হনহন 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 করে দৌড়াচ্ছে, মুভিং, এটা হচ্ছে ইউ আর অ্যাট দ্য টপ, ঘাড়ে, টপ অফ এ ডান্ডা, আর ডান্ডা গান্ধীজির ডান্ডা, ডান্ডায় টুডুং টুডুং। তো একটা মুভিং আর এক তোমার বন্ধু, মুভিং উইথ রেসপেক্ট টু ইউ ফ্রেন্ড, এইটা হচ্ছে এস ফ্রেম। হি উইল মেজার আ ডিফারেন্ট লেন্থ। কত লেন্থ না, শর্টার লেন্থ। গামা, এখানে গামা নয়, এখানে ইনভার্স অফ গামা অ্যাকচুয়ালি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এলপি। এটা হচ্ছে শর্টার। এ শর্টার মাপবে, এ কম মাপবে। আর একটু এই ফর্মুলাটা দেখো তো, এ বেশি বেশি মাপছি, প্রপার টাইমের থেকে বেশি বেশি মাপছি। তো প্রপার টাইমটা লোয়েস্ট, measured from any other frame we should increase, আর প্রপার লেংথটা হচ্ছে হাইয়েস্ট। আর যে কোনো ফ্রেম থেকেই মাপো, ইউল মেজার লোয়ার, ইউল মেজার লোয়ার লেংথ। এটারও খেয়াল রাখবে, ফর্মুলাটা একদম একই নয়। হ্যাঁ, গামা মানে টি সমান, তুমি এভাবে ডেল্টা টি যাই বলো, ডেল্টা টি পি প্রপার লেংথ। এখানে লেংথ মানে হচ্ছে একটা লেংথ, লেংথি, ডেল্টা এল নয়, লেংথ ইজ লেংথ, লেংথ ইজ নাথিং বাট ডেল্টা এক্স, মানে ডেল্টা এল ইজ নাথিং বাট x2 মাইনাস x1। তো যাই হোক, লেংথ মেজার্ড ফ্রম আ ফ্রেম in where the length is, where the object is static, আমার লেংথ আমি মাপবো, আমার লেংথ তুমি দৌড়াতে দৌড়াতে আমার স্যারের হাইট মাপবে না, মাপা উচিত নয়। আমি দাঁড়িয়ে আছি, আমার লেংথটা আমিই মাপলাম, আমি যা মাপবো, তুমি দৌড়াতে দৌড়াতে আমার লেংথ যা মাপবে একটু আলাদা মাপবে। তো হুইচ ইজ জেনারেলি, সরি আমি এটা আবার ভুল লিখছি, এল ইজ নাথিং বাট x2 মাইনাস x1 ইজ ডেল্টা এক্স। বেশ, তার মানে if we move a danda, the danda becomes smaller. If we move a watch, move a clock, that clock becomes slower. Of course, এখানে টিকটকের যা মাপছো, তুমি দৌড়াতে থাকলে বা ক্লকটাকে দৌড়ে দিলে তুমি টাইমটা বেশি বেশি মাপবে, সেই টাইম গ্যাপটাই, সো ইট উইল অ্যাপিয়ার স্লো। তো যাই হোক, এখানে ছোটোখাটো অঙ্ক টঙ্ক করতে দিতে পারে। তো যাই হোক, আর একটা জিনিস হচ্ছে যে হোয়াট ইজ আনচেঞ্জড, হোয়াট রিমেইনস সেম between
বিটুইন না, ইন ইনার্শিয়াল ফ্রেমস, সবই তো চেঞ্জফুল। এখান থেকে আমি যেটা বলবো সেখান থেকে প্রশ্ন পড়বে। সেটাকে বলা হয় ইন্টারভাল। সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার, দুটো ঘটনার মধ্যে কি এর পার্থক্য মাইনাস, আমি ওয়ান ডিমেনশনালি লিখছি, ডেল্টা এক্স স্কোয়ার রিমেইনস ইনভ্যারিয়েন্ট। মানে এটাকে এইভাবে লেখা যেতে পারে, ওয়াই জেড গুলো আর লিখছি না, যে সি স্কোয়ার টি টু মাইনাস টি ওয়ান, কোনো একটা ফ্রেম থেকে দেখছো, কোনো একটা জায়গা থেকে দুটো ঘটনা দেখছো, মাইনাস এক্স টু, ওই দুটো ঘটনা ওই ফ্রেমটাতে কোথায় কোথায় হয়েছিল, দিস উইল রিমেইন সেম অ্যাজ টি টু প্রাইম। অন্য আর একটা ফ্রেম থেকে তুমি দেখছো ওই দুটো ঘটনা, স্কোয়ার মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান প্রাইম ডেল্টা এক্স প্রাইম প্লাস স্কোয়ার। C square delta t square minus delta x square is same as C square delta t square minus delta x prime square. This is the interval which remains invariant, does not change. পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমাকে দুটো ঘটনার x এবং t, তুমি যদি গোটাটা লিখতে চাও ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড 3D-তে, তুমি লিখতেই পারো সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার মাইনাস ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার is c square delta t prime square minus of delta x prime square delta y prime square delta z prime square. বেশ, এই হচ্ছে মূল গল্প, বুঝলে? ইন্টারভাল, ইনভ্যারিয়েন্ট ইন্টারভাল, দিস রিমেইন সেম। তো দুটো ঘটনার মধ্যে তোমাকে যদি এক্স ওয়াই জেড বলে দেওয়া হয়, এক্স ওয়াই জেড টি, তো তুমি বের করতে পারবে ছোটোখাটো অঙ্ক দিলে, যে এটার এক্স, এটার ওয়াই, এটার জেড, এটার টি, অন্য আর একটা এক্স ওয়াই জেড বলে দিয়ে যদি তোমার টিটা না বলে দেওয়া হয়, ইউ ক্যান ফাইন্ড, জাস্ট রিমেম্বার দিস। একটা অঙ্ক সে দেওয়া যেতে পারে, সে কোনো ব্যাপার নয়। টেস্টে কোনো একটা টাইম, এখান থেকে ছোটোখাটো লিঙ্ক কন্ট্রাকশন থেকে খুব সামান্য ছোট্টখাট্টো কোয়েশ্চেন করা যেতে পারে। হ্যাঁ, ছোটোখাটো এই ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমি আর ছোটোখাটো কোয়েশ্চেন দেখি না। কঠিন সমস্যা, একটা ট্রেন 6C-তে পাস করে যাচ্ছে, এরকম একটা কোয়েশ্চেন তুমি করতে পারো। যে একটা ট্রেন যাচ্ছে passes by the platform of a small station without being slowed down, এটা ধরো প্ল্যাটফর্মটা ধরো ছোটই, অবজারভার এখানে একটা দাঁড়িয়ে রয়েছে, তো তুমি কিভাবে বোঝাবো, ট্রেনটা যাচ্ছে সাই সাই করে, আর তুমি ধরো এখানটায় দাঁড়িয়ে রয়েছে। বেশ, আমি লেংথের আমি এখানে দাঁড়িয়ে আছি, আর একটা ট্রেন যাচ্ছে, ট্রেন মুভিং, এইরকম একটা ট্রেন করে যাচ্ছে, আর আমি মাপলাম আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমি স্ট্যাটিক অ্যাট প্ল্যাটফর্ম, আমি দেখতে পাচ্ছি যে ট্রেনটা দৌড়াচ্ছে। তো আই মেজার, আমি কি মাপলাম, যে লেংথ অফ দ্য ট্রেন is 200 মিটার, কিন্তু ট্রেনের অরিজিনাল লেংথ কি সত্যি 200 মিটার? ট্রেনের মধ্যে যে বসে আছে সে কি মাপলো? এই যে রেস্ট লেংথ মানে হচ্ছে প্রপার লেংথ, মানে ট্রেনের মধ্যে যে বসে আছে, inside the train measure how much length
ট্রেনের লেংথ কত। তো যাই হোক, আমি জানি যে এল ইজ এলপি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল মেপেছি আমি 200, এলপি আমি জানি না, আর ভি আমি জানি, ভি বাই সি আই নো দ্যাট দিস ইজ 0.6। তো ফাইন্ড এলপি, সেটা তুমি বের করতেই পারবে, এটা কঠিন কিছু নয়। Find the length of the platform as measured by the observer in the train. তুমি জানো, এবারে সেটা ঘুরিয়ে প্রশ্ন করছি। তুমি তোমার প্ল্যাটফর্মের লেংথ, স্ট্যাটিক লেংথ 200 তুমি মেপে নিয়েছো, তাহলে ওখানকার লোক কত মাপবে? ডু কমপ্লিট, তুমি নিজে এটাকে চেক করো। তুমি এ এর অ্যান্সার হচ্ছে 250 আর বি এর অ্যান্সার হচ্ছে 160। নিজে কমপ্লিট করো অ্যান্সার। প্রচন্ড ঘুম পাচ্ছে কেন? আর দুপুরে ঘুমালাম তো আছি, বিপুরি খারাপ হলো নাকি? বেশ, এরপর আরেকটা গল্প রয়েছে, সেটা হচ্ছে রিলেটিভিটি অফ সাইমালটেনিটি। এই তিনটে মেন রেজাল্ট প্রথমেই জেনে নেওয়া যাক, তারপরে বাকি এগুলো করতে গেলে সে প্রুফ আমি অবশ্যই করছি না, কি হয় সেটা একটা বানানটা অবশ্যই ভুল লিখলাম আমি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে ধরো টু ইভেন্টস, দুটো ঘটনা happened simultaneously, একই সঙ্গে। simultaneously মানে একই সঙ্গে, simultaneously in one frame. বেশ, let call it S prime frame বা S frame, whatever. এবার এই দুটো ঘটনা একই জায়গায় ঘটেনি। those two events not happened in same place. দুটো আলাদা আলাদা জায়গায় ঘটেছে, একই জায়গায় ঘটেনি। মানে কোন একটা ফ্রেমে ইন এস ডেল্টা টি ইজ 0 but delta x is not equal to 0. Suppose এইবার another frame is prime, another frame is prime is moving with respect to s, ঘুরে বেড়াচ্ছে of course with respect to s velocity v. এইবার এই ফ্রেমটা তে এই দুটো ঘটনা মোটেও সাইমালটেনিয়াস হবে না। এই দুটো ঘটনা মোটেও যে ফ্রেম থেকে তুমি মাপছো, start time will not measure those two events simultaneously, of course. Those two events as simultaneous, একই সঙ্গে ওখানে ঘটবে না, এবং ও যে গ্যাপটা মাপবে ডেল্টা টি প্রাইম as time measured by s prime, সেটা হবে as length as delta x prime as x prime measured by that frame into velocity by c square. ঠিকঠাক লিখছি হয়তো, ঠিকই লিখছি, এখানে গামা নেই, ঠিকই লিখছি। তাও একবার জাস্ট
বইয়ের দিকে চোখটা বুলিনি, বই তো আমার কাছে আছে। ঠিকই লিখছি। এই যে ফ্রেমটাতে টাইম মেজার্ড ইন এস ওয়াজ দ্যাট, টাইম মেজার্ড ইন দিস ইজ দিস, ডেল্টা এক্স প্রাইম ভেলোসিটি অফ দ্যাট ফ্রেম, এটা প্রমাণ করা যায় যে তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি ভিতে যদি মাপে, and delta x is length measured, length মানে displacement measured in s prime, s prime লিখলে আর গামাটা থাকবে না, is ওই আর কি কি বলবো, difference between two events, is a spatial difference between দুটো ইভেন্টস কোথায় কোথায় ঘটেছে as measured in prime। আর তুমি যদি এই এস ফ্রেমের ডেল্টা এক্স এর রেসপেক্টে মাপতে চাও, সো ইট উইল বি ডেল্টা এক্স ইন্টু গামা ভি বাই সি স্কোয়ার, যেখানে হোয়ার এস ডেল্টা এক্স ইজ ডিফারেন্স বিটুইন টু ইভেন্টস অ্যাজ মেজার ইন এস। তো এটা থেকে প্রশ্ন অঙ্ক দিলে অনেকেই ম্যাক্সিমামই করতে পারবে না, কেউ কেউ করতে পারবে, জাস্ট আইডিয়াটা যে, কিন্তু এইটু একটা মিনিমাম অঙ্ক করতে পারা উচিত, যে আইডিয়াটা তৈরি করে রাখাটা ভালো, যে কি ভাই জিনিসটা কি খায় না মাথায় দেয়, যে দুটো ঘটনা একই 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 জায়গায়, আগেরবার কিন্তু অঙ্ক একাধটা দিয়েছিল, দেয়নি তা না, একটা ফ্রেমে একই সঙ্গে ঘটছে দেখলে অন্য ফ্রেমে তুমি একই সঙ্গে ঘটছে নাও দেখতে পারো, নাও দেখতে পারো, এটা পসিবল। যাই হোক, এই হচ্ছে গল্প, বুঝলে, ছোটখাটো ছোটখাটো এ করো, তুমি একটা দুটো ছোটখাটো অঙ্ক করো দেখি, ছোটখাটো অঙ্ক করো, নিজে নিজে করো, দেখি করতে পারছো কি। এটা করো, ট্রাই করো, পজ করে ট্রাই করো। এটা তো 6 hour 1.8 minutes। চেক করো, ভেরিফাই করো পাচ্ছো কিনা। এইরকম ছোটখাটো ছোটখাটো একটা দুটো অঙ্ক করো। এটা চেক করো, passenger, সেম গল্প, passenger in this train, এটা নিজে নিজে করবে। 5 feet 11.6 inch। বেশ, এইরকম ছোটখাটো জিনিস করাই যায়। আর একটা এই সাইমালটেনিটি থেকে একটা ছোট অঙ্ক দিলে ভালো হতো, তো যাই হোক দেখি, দাঁড়া। বেশ, এই একটা অঙ্ক পেয়েছি, এই একটা অঙ্ক কর দেখি, দাঁড়া, এখানে এটা পেস্ট। ওটা চেক করবে, এটা চেক করবে, এটা নিজে নিজে করবে। বেশ, এর উত্তরটা 10⁻⁻7 অ্যান্ড কত নিজে করতে পারবি, ভেলোসিটি হচ্ছে 0.6 c। ওটা কঠিন কিছু না, অবজারভার এই দুটো সাইমালটেনিয়াস ইভেন্ট দেখছে, তো এ ফ্রেম এ ডেল্টা টি এ ইজ 0, delta x a is 40, what is b a delta t b কত, যে কিনা মেপেছে ওই
ইভেন্টগুলোকে 50 মিটার অ্যাপার্টে। তো delta xb is given as 50, so we need both. We need delta tb and velocity between frame a and b বের করতে পারবে। think about it, এটা কঠিন কিছু নয়। আচ্ছা, ইন্টারভাল বলছিলাম, ইন্টারভালে একটা জিনিস তোমাকে বোঝাই আমি, যে স্পেস লাইক ইন্টারভাল, টাইম লাইক ইন্টারভাল, এইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। স্পেস লাইক ইন্টারভাল মানে হচ্ছে স্পেসের জায়গাটা বেশি, তো সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার ইজ লেস দেন ডেল্টা এক্স স্কোয়ার। টাইম লাইক ইন্টারভাল মানে টাইমের ইয়েটা বেশি, সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার, টাইমটা বেশি ওয়েটেজ আছে। আর লাইট লাইক ইন্টারভাল মানে এই দুটো সমান। বেশ, আচ্ছা গেল। তুমি এখানে একটা ইন্টারভালের এত গল্প বলা হলো, ইন্টারভালের এক্স ওয়াই জেড বলা হলো, তুমি করবে নাকি? দেখো না, করতে পারো কি? এক্সাম্পল এরকম ছোটখাটো অঙ্ক দিতে পারে, নট টাফ। বেশ, আচ্ছা, এরপরে আর কিছু এখানে আমার বলার বক্তব্য নেই। লোরেঞ্জ ট্রান্সফরমেশন জিনিসটা কি, এক দুটো লাইন। যে কোনো একটা ঘটনা, এইবার আমি মানে দুটো ঘটনার গ্যাপ, ইন্টারভাল এইসব না বলে আমি একদম সরাসরি এক্স ওয়াই জেড টি, একটা ঘটনা ঘটেছে, কোনো একটা পজিশনে ঘটেছে, এখানে আর একটা এই ফ্রেম, এটা এস ফ্রেম, এটা ধরো এস প্রাইম ফ্রেম, এস প্রাইমটা এক্স দেখতে পাচ্ছে যে এস প্রাইমটা তার থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসে এগিয়ে যাচ্ছে অ্যাজ সিন ফ্রম এস। সো সেই ঘটনাটা এর কাছে এক্স ওয়াই জেডটা টিটা অন্যরকম হবে। অফকোর্স এক্স ওয়াই জেড টি অ্যাজ মেজার্ড, ঘটনা একটাই, অ্যাজ মেজার্ড ফ্রম দিস ফ্রেম is not equal to as measured from that frame। তো আমি এখানে একটা ম্যাট্রিক্সের আকারে লিখছি সিটি এক্স ওয়াই জেড প্রাইম প্রাইম গামা মাইনাস বিটা গামা মাইনাস বিটা গামা গামা 0 0 0 0 0 0 1 0 0 0 0 1। তারপর এখানে লিখছি সিটি এক্স ওয়াই জেড, একটা ম্যাট্রিক্স। কি যে বোঝাচ্ছেন স্যার? দেখো এক্স ওয়াই জেড এর সঙ্গে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম সেগুলোর সম্পর্ক। তো লোরেন্স ট্রান্সফরমেশন এরকম করে লেখা যেতে পারে, তুমি অন্যভাবেও লিখতে পারো, টি প্রাইম ইজ টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ইন্টু গামা। আচ্ছা, বিটাটা কি? বিটা সমান কিছু না, ভি বাই সি। এক্স প্রাইম মানে এক্স মাইনাস ভি টি ইন্টু গামা। দেখো ওই জিনিসটাই আমরা লিখেছি, এটা কমনই না, 1 মাইনাস ভি, ভি বাই সি ইজ বেটা। তো যাই হোক, এখানে একটা বিটা, এখানে একটা সি, একদিকে একটা সি গুণ করে দিলে ইট বিকামস দ্য সেম। জেড প্রাইম সমান জেড, ওয়াই প্রাইম সমান ওয়াই। এটা এক্স ডিরেকশনে, মানে এই ডিরেকশনটা এক্স, ডিরেকশনটা এরোজা এক্স, এরোজা এক্স, মুভিং ইন রিলেটিভ ভেলোসিটি ইজ ইন এক্স ডিরেকশন। সেই জন্য আমরা সবসময় যা করবো, রিলেটিভ ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন। এত কিছু বোঝা মনে রাখতেও পারো, নাও পারো। লোরেন্স ট্রান্সফরমেশন ইজ সামথিং which relates the coordinates of an event from one coordinate system to another coordinate system। এখানকার সিম্পল ফর্মটা হচ্ছে যে যখন তোমার একটা পার্টিকুলার ডাইরেকশন এক্স ডিরেকশনে বরাবর মুভ করছে ফ্রেমটা, ওয়াই জেড ডিরেকশনে মুভ করছে না, তেরা বেঁকা চড়া কিছু করছে না, এক্স ডিরেকশন বরাবর মুভ করছে, রিলেটস
বিটুইন রিলেটস দ্য কোঅর্ডিনেট, টাইমটাও একটা কোঅর্ডিনেট এখানে, কখন ঘটছে, কারণ টাইমটা রিলেটিভ হয়ে গেছে। এগুলো আশা করি একটা আইডিয়া আছে তোমাদের। লোরেন্স ট্রান্সফরমেশন নিয়ে খুব বেশি আর আমার এখানে বক্তব্য নেই। আমার এখানে আরেকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তাহলেই মোটামুটি গল্পটা শেষ করব, মানে রিলেটিভিটির গল্প শেষ করব না, রিলেটিভিটির গল্প আর একটা ক্লাস আমাকে নিতে হবে, যখন হোক নিয়ে নেব। রিলেটিভ ভেলোসিটি যে একটা ফ্রেম থেকে যে ভেলোসিটি দেখায় আর একটা ফ্রেম থেকে যে ভেলোসিটি দেখায়, সেগুলো শুধু যোগ করলে হয় না, সেখানে আরও কিছু একটা ডিস্টার্ব করতে হয়। তো যাই হোক, তো বেসিক বক্তব্যটা হচ্ছে যে 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 কিভাবে বোঝাবো তা বোঝা, ফ্রেমের ভেলোসিটিটাকে আমি বললাম ভেলোসিটি ট্রান্সফরমেশনটা বোঝাটা ইম্পর্টেন্ট আগে, মানে আমার রিলেটিভ ভেলোসিটি বিটুইন টু স্পেসক্রাফট টাইপের জিনিস পড়ার আগে, যে এক্স ওয়াই জেড গুলো তো যেভাবে ট্রান্সফর্ম হয় বুঝলে, হাউ দ্য ভেলোসিটি ইজ ট্রান্সফর্মড, তো ভেলোসিটি ট্রান্সফরমেশন বোঝা খুব দরকার। তো রিলেটিভ ভেলোসিটি বোঝার আগে ভেলোসিটি ট্রান্সফরমেশন বুঝি আগে, তারপরে রিলেটিভ ভেলোসিটি বুঝবো না হয়। বেশ, মানে এখানে আমি বলতে চাইছি যে কোনো একটা পার্টিকেল ইজ মুভিং, বক্তব্যটা বুঝো, না বুঝে আমি কিছু বলি না, না বুঝে কিছু লিখি না, জেনারেলি চেষ্টা করি। তোমরা সবসময় যত সবটাই বুঝতে বলি সেরকম না, যেটা বুঝতে বলি সেটা বুঝো, যেটা মুখস্থ করতে বলি সেটা মুখস্থ করো, এই তো কথা। একটা পার্টিকেল ইজ মুভিং, এখানে ভি বলবো না, কেন ভিটা আমি রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে রেখে দিয়েছি, রেফারেন্স ফ্রেমগুলোর মুভমেন্টের জন্য ভি লিখছি। তো পার্টিকেল ইজ মুভিং উইথ ভেলোসিটি ইউ, এইটা যে কোনো ডিরেকশনই হতে পারে। তাহলে ইউটা হচ্ছে ইউ হ্যাভ ইকুয়ালস টু লিখতে গেলাম ইউ হ্যাভ এক্স ওয়াই জেড কম্পোনেন্টস, এটা তেড়া বেঁকা যেতে পারে, সেই জন্য আমি একটা অ্যাঙ্গেল দিয়ে এঁকেছি। তার মানে ইউ অ্যাজ এ ভেক্টর, I will write it as 3 components, ux, uy, and z, as measured in some frame, in some s frame, কোন একটা s frame তাকে এই ভেলোসিটি নিয়ে যেতে দেখছে। বেশ, এইবার সাপোজ করো there is another frame, এস প্রাইম ফ্রেম, যেটা কিনা এস এর থেকে, অফকোর্স সেটা এস প্রাইম বললাম কেন, তো এটা এস ফ্রেম, আর একটা ফ্রেম আছে এস প্রাইম। এস প্রাইম ইজ মুভিং টুয়ার্ডস পজিটিভ এক্স ডিরেকশন, পজিটিভ এক্স ডাইরেকশন as seen from S. তাহলে how S prime, আমি প্রত্যেক জায়গায় প্রবলেমটা কি কি বলতে চাইছি, কি জানতে চাইছি সেটা আগে ডিফাইন না করতে পারলে, কিছু একটা মুখস্থ করে রেখে দিলাম পরীক্ষায় কিচ্ছু করতে পারবে না। how S prime is will measure ux, the velocity of the particle, ux prime, uy prime, z prime, এক লাইন নিচে রাখাটাই ভালো। measure the velocity of the particle, কোন একটা পার্টিকেল কোন একটা ভেলোসিটি নিয়ে, সেটা একটা তেড়া বেঁকা, যার ইউএক্স ইউআই ইউজেড সব রয়েছে, সেই তেড়া বেঁকা জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে,
তেড়া বাঁকা ভেলোসিটি নিয়ে, সেইটা তুমি এস ফ্রেমটাতে মাপতে পেরেছো, এস প্রাইম ফ্রেম থেকে কেমন মাপবে সেটা একটু বুদ্ধি খরচা করলেই বের করা পসিবল। সেটা একটু বুদ্ধি খরচ করলেই বের করা পসিবল যে ক্যান বি ফাউন্ড। অফকোর্স আমরা এখানে বের করব না যে ইউ এক্স প্রাইম, বুঝতেই পারছো যে একটা নেগেটিভ দিয়ে যাবে, কেন এর যে ভেলোসিটি মানে এটা বিয়োগ করতে হবে। এর যদি ভেলোসিটি এদিকে থাকে 10, তুমি তো 10 দেখবে না, তুমি যদি 10-এ দেখো তুমি 0-ই দেখবে ক্লাসিক্যাল ভেলোসিটি এডিশন ফর্মুলা দিয়ে। তো মানে গ্যালিলিয়ান থেকে মানে স্বাভাবিক যে তুমি যদি এখান থেকে একে 10 কিলোমিটারে দৌড়াও, আর তুমিও যদি আরেকটা ফ্রেমও যদি 10 কিলোমিটারে দৌড়ায়, সে একে ফাঁকা স্ট্যাটিক দেখবে। তো যাই হোক, রিমেম্বার করে রাখবে ux সমান ux মাইনাস ভি 1 মাইনাস ux ভি বাই সি স্কোয়ার, uy প্রাইম সমান, এইটা কিন্তু আবার একটু মজা, এখানে ভি নেই কেননা ও তো ভি এর দিকে যাচ্ছে না, ও ও ইউআইতেই যাচ্ছে। এই মানটা সবসময় থাকছে এখানে একটা গামা থেকে যাবে, গামাটা নিচে না লিখে তুমি ভি স্কোয়ার সি স্কোয়ার এখানে রাখতে পারো। 1 মাইনাস ইউএক্স ভি বাই সি স্কোয়ার যেরকম হয় সেরকম, ইউজেড প্রাইম ইউজেড 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস ইউএক্স ভি বাই সি স্কোয়ার। এটা হচ্ছে ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলা। এইটা আগে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে রিলেটিভ ভেলোসিটি তো কোনো সমস্যাই নয়। ঠিক আছে, ধরো এরকম একটা অঙ্ক তোমাকে রিলেটিভ ভেলোসিটি দিলাম, তুমি করতে না পারার অ্যাবসলিউটলি কোনো কারণ নেই। কোনো একটা বই থেকে কপি, তাহলে এই ফিগার এটা রাখার কোনো মানে নেই। ফিগারটা দিয়ে দিচ্ছি বাবা, চেঁচামেচি করো না। এরকম একটা জিনিস, এটা কঠিন কিছু নয়, এত বড়। The দুটো spacecraft A and B are moving in opposite direction as shown in the figure. An observer on the Earth measured the space of the air spacecraft A to be atho and the spacecraft of B is atho. Find the velocity of spacecraft B as observed by the crew on spacecraft A. মানে মেন ব্যাপারটা হচ্ছে যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ তোমার এ যাচ্ছে 0.75 সিতে, তুমি মেজার করছো তোমার বি আসছে এই দিকে -0.85 সিতে। বেশ, তো ভেলোসিটি অফ বি অ্যাজ মেজার্ড বাই এ কত হবে, এটা হচ্ছে বেসিক প্রশ্ন। দুটো এটা কি সি এর বেশি হয়ে যাবে? এ 0.75 আসছে 0.85 হয়ে যাবে, যোগ করে দেবে? না, তুমি যোগ করবে না ওইভাবে, কেননা সে তোমাকে রিলেটিভ ভেলোসিটি ফর্মুলা, ওই যে ভেলোসিটি ট্রান্সফরমেশন, এই বি এর ভেলোসিটিটা তো এর তোমার রেসপেক্টে 0.75, বাট নট ইন রেসপেক্ট এর ফ্রেমে নয়। The velocity of B as from Earth এটা সমান 0.85, একটা নেগেটিভ দিতে পারো তোমার দিকে আসছে, but velocity of B as measured by A is not 0.85. ভেবে দেখো, তাহলে ওটা অ্যাকচুয়ালি হবে 75 প্লাস 0.85, এই দুটো যোগ তো অবশ্যই হবে, কিন্তু তোমাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, প্লাস 0.75 ইন্টু 0.85, সি স্কোয়ারটা কেটে যাবে অ্যাকচুয়ালি, তো এটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তুমি একটু ভেবে দেখো, আচ্ছা কেন স্যার, কি বললেন স্যার, কিছুই বুঝতে পারো না। আচ্ছা 1 মাইনাস ছিল যে এটা না, ওইগুলোকে কাটিয়ে দিয়েছি, দাঁড়া ঠিক করে সেটা 1 প্লাস করে দিলাম কেন রে, 1 মাইনাস না 1 প্লাসই তো, হ্যাঁ এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক। তো যাই হোক, তো এটা স্যার এই ফর্মুলার সাথে ওটার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে তো।
এটা থেকে তুমি যদি ঘুরিয়ে বলো, তুমি যদি একদম ওই ফর্মুলাতে ফেলতে চাও, তাহলে আমি সেই ফর্মুলাতেও ফেলিয়ে দিচ্ছি। এটা কঠিন কিছু নয়, যে এটাকে আরেকটু তুলে দিলেই আর একটু জায়গা পেয়ে যাবো। তোমার ফর্মুলাটা দেখো কি বলা ছিল, ইউএক্স প্রাইম ইজ ইউএক্স মাইনাস ভি বাই 1 মাইনাস all that ux v by c স্কয়ার। এখানে ux তুমি এটা লাস্টে নেগেটিভে বেরোবে, আমি আমি উইথ নেগেটিভ তোমার দিকে আসছে, উইথ নেগেটিভ বেরোবে, আমি ওটাকে জাস্ট ম্যাগনিটিউডটা লিখে দিয়েছিলাম। তো এনিওয়েজ ইউএক্স হচ্ছে যে তুমি দেখছো আর্থের রেসপেক্ট থেকে, তো this is you are measuring the velocity of v, the velocity of b, আর v is কোন ফ্রেম থেকে তুমি মাপতে চাও, v is the velocity of that frame, velocity of that frame, যেটা হচ্ছে 0.75। এটা সিসি তো রয়েছে, তাহলে ux প্রাইম হচ্ছে um মাইনাস 0.85 মাইনাস 0.75, নেগেটিভটা এখান থেকে চলে আসবে, বাই 1 মাইনাস এই যে 0. এখানে একটা মাইনাস 0.85, তো আর ওই 0.75 ওই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, সি স্কোয়ার কেটে যাবে। তো এই তো হচ্ছে বেসিক গল্প। তো এইভাবে রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা, জাস্ট ভেলোসিটি ট্রান্সফরমেশনটা বুঝলেই তুমি এর রেসপেক্টে ওটা, ওর রেসপেক্টে ওটা, তার রেসপেক্টে সেটা করে ফেলতে পারবে। কঠিন প্রশ্ন দেবে না, এতটাও দেবে না, তবে যতটুকু মিনিমাল মানে আমি বুঝতে পারছি যে না এইটুকু করিয়ে রাখলে অন্তত যে না আমি সেফ, তোমরাও সেফ, যে না এইটুকু তুমি করতে পারো। তো যাই হোক, একটা দুটো করো, এতে তো কোনো অসুবিধা নেই। আজকে মোটামুটি এই অবধিই থাক। রিলেটিভিটির আর একটা ক্লাস নিতে হবে, কালকে রাত্রেই হয়তো নিয়ে নেবো, যেখানে আমি ওই এনার্জি মোমেন্টামের গল্পটা একটুখানি বলবো, আর ওই ওই আর কি সামান্য একটু এনার্জি মোমেন্টাম, মাস এনার্জি ইত্যাদি, দুই একটা খুব ছোট্ট খাট্ট অঙ্ক, আর ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জের ডপলার ইফেক্টের ব্যাপারটা জাস্ট একটা ফর্মুলা সামান্য একটুখানি, তাহলেই এটা দাঁড়িয়ে যাবে। বেশ, টেস্ট তো দিতে হবে, টেস্ট দিতেই হবে, কিছু করার নেই। চলো আপাতত আজকে এইটুকুই থাক।